আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। বাংলাদেশের আইন আর সংবিধান যদি আপনি মানেন, তাহলে দেলোয়ার হোসেন সাঈদী একজন মানবতা বিরোধী অপরাধী তথা যুদ্ধাপরাধী। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কিন্তু একজন কথিত যুদ্ধাপরাধীর মৃত্যুর খবর শোনার সাথে সাথে গোটা দেশ যেন একেবারে থমকে গিয়েছে। সাঈদী ফোবিয়া আওয়ামী লীগ সরকারকে এমনভাবে চেপে ধরেছে যে ঢাকাতে একটি জানাজা পর্যন্ত করবার অনুমতি দেয়নি। পৃথিবীর ইতিহাসে কোনো মুসলিম সরকার কোনো মুসলমানের জানাজায় বাধা দিয়েছে, ইতিহাসে এটার উদাহরণ একমাত্র বর্তমান আওয়ামী লীগ সরকার। তাকে জান্নাতবাসী করুক, তিনি নিরপরাধ। মানুষ ভালোবাসে বিদায় এত মানুষ, এটি রাজনৈতিক কোনো বিষয় না। এত কিছু করে লাভ কি? জোর করে মানুষকে ভয় দেখানো যায় কিন্তু ভালোবাসা আদায় করা যায় না, আবার জোর করে কাউকে ঘৃণা করানো অসম্ভব। নানা ধরনের ভয়ভীতি দেখিয়েও সাঈদী ভক্তদের ঠেকানো যাচ্ছে না, অন্যদিকে হাজার হাজার কোটি টাকা খরচ করেও মুজিব ভক্ত বানানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে হা হা রিয়েক্টের বন্যা বয়ে যাচ্ছে। অথচ ভণ্ড মুজিবকে হিরো বানাতে হাসিনার 15 বছর ধরে কতই না চেষ্টা করেছে। পাঠ্যপুস্তক পর্যন্ত মিথ্যা বানোয়াট গল্প জুড়ে দিয়ে শেখ মুজিবের আসল চরিত্রটাই পাল্টে ফেলা হয়েছে। শেখ মুজিব সম্পর্কে এখন যা বলা হয় তার সবই যে বানোয়াট, সেটা আপনি নিজেই একটু বুদ্ধি খাটালেই বুঝতে পারবেন। ধরুন, শেখ মুজিব মারা গিয়েছে আজ থেকে 48 বছর আগে। এই মুহূর্তে যার বয়স 68 বছর, তারা সবাই 1975 সালে 20 বছর বয়সী যুবক ছিল। 68 কিংবা তার চেয়ে বেশি বয়সী নেতাদের এখন মুজিবের জন্য কষ্টে স্বপ্নদোষ হয়, কিন্তু সেদিন তারা কোথায় ছিলেন? এত বড় সংগঠন, একটি মানুষ ছিল না প্রতিবাদ করার? শেখ হাসিনার এই বক্তব্যের মধ্যে অনেক প্রশ্নের জবাব রয়েছে। ধরুন, শেখ মুজিবকে স্বাধীনতা বিরোধীরা হত্যা করেছিল, তাহলে খন্দকার মুস্তাককে? মুজিবুর রহমান, who was a friend of mine. মেজর ডালিম ছিলেন মুজিবের সবচেয়ে স্নেহভাজন একজন বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। মেজর ডালিম বলছি, শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। মুজিব মারা যাবার পর মুস্তাকের মন্ত্রিসভায় আওয়ামী লীগের 19 জন মন্ত্রী যোগ দিয়েছিলেন। মুজিবের মন্ত্রিসভার মন্ত্রী পরিষদ সচিব এইচ.টি. ইমাম মুস্তাকের মন্ত্রিসভারও মন্ত্রী পরিষদ সচিব ছিলেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, মুস্তাকের পুরো মন্ত্রিসভা গঠিত হয়েছিল মুজিবের লাশ 32 নম্বরে পড়ে থাকা অবস্থাতেই। He was brutally killed, but the takeover was done by another important Awami League leader, Mr. Khondokar Mustak Ahmed, who was a minister in the Awami League regime. কিন্তু কেন এমন হয়েছিল? বাঙালি জাতি পৃথিবীর সবচেয়ে আবেগী একটি জাতি। অল্পতেই তুষ্ট এই জাতি তাদের জাতির পিতার প্রতি কেন এত ক্ষুব্ধ ছিলেন? এত ফুল কেন এখানে? আমার তো হাসি পায় না, শুধু কান্না পায়। কি অপরাধ ছিল, অন্যায় কি করেছিল? এই প্রশ্নের জবাব পেতে আপনি যদি আজকের আওয়ামী লীগ নেতাদের মায়া কান্না দেখেন কিংবা বর্তমান পাঠ্যপুস্তককে বিশ্বাস করেন, তাহলে ভুল করবেন। শেখ মুজিব আর তার পরিবারের প্রতি মানুষের ক্ষোভের কারণ জানতে ওই সময় রাজনৈতিক প্রেক্ষাপট জানতে হবে, আর সেটা জানতে আপনাকে অবশ্যই ওই সময়ের মুজিবের রাজনৈতিক সহচর আর ঐতিহাসিক ব্যক্তিদের লেখা পড়তে হবে। ওই সময় ফেসবুক, ইউটিউব না থাকলেও বিদেশি গুটি কয়েক গণমাধ্যম ছিল, তাদের ভিডিও থেকেও আপনি পরিস্থিতির বাস্তবতা কিছুটা হলেও জানতে পারবেন। এই যেমন একটি বিদেশি গণমাধ্যমে তাদের 1975 সালের 15 আগস্টের দিনের খবরে বলেছিল, ঢাকা শহরের চিত্র দেখে মনে হচ্ছে এখানে যেন তেমন কিছুই ঘটেনি, সবকিছু একদম স্বাভাবিক। This is how Dhaka looks today. The same tanks on the streets, soldiers still on guard, and yet it is almost as if nothing had happened. There was no rioting, almost no reaction to Sheikh Mujib's murder. আজকে যারা শেখ হাসিনাকে দেখছেন তাদের অনেকেরই ধারণা শেখ হাসিনা খারাপ হলেও মুজিব খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু বাস্তবে শেখ হাসিনা তার পিতার ডুপ্লিকেট কার্বন কপি। দুজনেই পেছনে তেল নিতে পছন্দ করতেন, কিন্তু সমালোচনা সহ্য করতেন না। He was virtually controlling the public, but he could not face the criticism. হাসিনার মতো শেখ মুজিবুর দুর্নীতিবাজ, তেলবাজার, চোর বাটপার নেতাদের কাছে রেখে যোগ্যতা সম্পন্ন সৎ মানুষগুলোকে সরিয়ে দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছিলেন। এ বিষয়ে সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের 52 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, স্বাধীনতা পূর্ব মুজিব আর প্রধানমন্ত্রী হিসাবে মুজিবের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। বঙ্গবন্ধু হিসাবে মুজিব ছিলেন চমৎকার, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে অত্যন্ত দুর্বল। আমরা শেখ মুজিবের সাথে রাত 1টায় দেখা করি তার বাসায়, এবং তাকে পরিষ্কার বলে আসি যে আপনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হন, এটা আমরা চাই না। He felt jittery
about the whole situation. যাকে কেন্দ্র করে সেই ডেমোক্রেটিক রাইটটা ডিনাই করার জন্য বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো, দেশ স্বাধীন হলো। পরবর্তীতে সেই সরকার অনেক ভুল করেছে এবং সেটা আমাদের অর্থনীতিতে ভীষণভাবে আঘাত করেছে। বইটির 161 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, মুজিব সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কিন্তু ক্ষমতায় যাবার পর তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাননি। এভাবে স্বাধীনতা পূর্ব বঙ্গবন্ধু আর স্বাধীনতা পরবর্তী স্বৈরাচার মুজিবের মাঝে বিস্তর ফারাক দেখা যায়। স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধু তো পাকিস্তানে ছিলেন, কিন্তু তার পরবর্তীতে তারা যেসব কাজ করেছে সেটা বাংলাদেশের বিরুদ্ধেই কাজ করেছে। মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে। শেখ মুজিব প্রসঙ্গে সেক্টর কমান্ডার মেজর জলিল তার অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইয়ের 35 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, মুক্তিযুদ্ধের জনক হিসেবে পরিচিত মুজিব মুক্তিযুদ্ধের চেতনায় পুরোপুরি বিশ্বাসী ছিলেন না বলেই মুক্তিযুদ্ধের পর তার মধ্যে পরিলক্ষিত হয় মারাত্মক দ্বন্দ্ব আর অস্থিরতা, যে কারণে তিনি কখনো রাষ্ট্রপতি আবার কখনো প্রধানমন্ত্রী হয়েছেন। মুক্তিযুদ্ধ শেষ হবার পর দেশে ফিরেই শেখ মুজিবের মাথায় কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করা যায় সেই চিন্তায় ঘুরপাক খাচ্ছিল, যে কারণে মুজিবনগর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শেখ মুজিব রাষ্ট্রপতি, তবে তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে সরিয়ে তার রাষ্ট্রপতি হবার কথা। কিন্তু শেখ মুজিব রাষ্ট্রপতি না হয়ে প্রধানমন্ত্রী হতে চাইলেন, কারণ প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতির চাইতেও বেশি। 10 জানুয়ারি ভারত থেকে ফিরে ঢাকা বিমানবন্দর থেকে ট্রাকে করে রেসকোর্স ময়দানে যাওয়ার পথেই মুজিবুর রহমান তাজউদ্দিনের কানে কানে বললেন, তাজউদ্দিন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। যে তথ্যটি তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ তার লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইতে উল্লেখ করেছেন। যেই কথা সেই কাজ। মুজিবনগর সরকারের অস্থায়ী সংবিধান বাতিল করে 11 তারিখে নতুন সংবিধান আদেশ জারির পর 12 তারিখে তাজউদ্দিনকে সরিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন শেখ মুজিব। তার ঠিক 10 দিন পর 22 জানুয়ারি রাষ্ট্রপতির পদ থেকে সৈয়দ নজরুল ইসলামকে সরিয়ে মুজিবের পছন্দের মানুষ বিচারপতি আবু সাইদ চৌধুরী ও পরে মোহাম্মদ উল্লাহকে রাষ্ট্রপতির পদে বসান। তবে দুজন রাষ্ট্রপতির সাথে মুজিব চাকরের মতো আচরণ করতেন। সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের 47 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, 72 থেকে 75 শেখ মুজিব প্রধানমন্ত্রী থাকাকালীন দুজন রাষ্ট্রপতির একজনকেও তিনি পাত্তা দিতেন না। মুজিবের অগণতান্ত্রিক ও অসাংবিধানিক কাজের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না তাদের। একই পৃষ্ঠায় বলা হয়েছে, মুজিব আর ক্যাবিনেট সদস্যদের সম্পর্ক ছিল প্রভু আর ভিত্তের মতো। ক্ষমতা পেয়ে বদলে যাওয়া মুজিবের এক না এক তন্ত্রের বিরুদ্ধে যে যখন প্রতিবাদ করেছে তাকেই তিনি তখন শায়েস্তা করেছেন। স্বাধীনতার দলিলপত্রের প্রথম খণ্ডে শেখ মুজিবের মাস্তানির এক ভয়ঙ্কর বর্ণনা তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে 1972 সালের 11 এপ্রিল কে ওবায়দুর রহমান সংসদে বলেন, এই পরিষদ যদি সার্বভৌম না হয় তাহলে মন্ত্রিসভার ক্ষমতার উৎস কোথায়? মাননীয় স্পিকার, আমার দাবি অবিলম্বে এই গণপরিষদকে স্বাধীন বাংলাদেশের পার্লামেন্ট হিসেবে ঘোষণা করা হোক। একথা বলার সময় তাকে বারবার থামিয়ে দিচ্ছিলেন মুজিবের তেলবাজ স্পিকার আব্দুল মালেক উকিল। স্পিকার কোনোভাবেই কে ওবায়দুরকে থামাতে না পারলে শেখ মুজিব স্পিকারকে বলেন, মেম্বারদের একটা বিষয়ে হুঁশিয়ার করতে চাই, স্পিকার যখন কথা বলেন তখন আর কারো কোনো কথা বলার অধিকার নাই, বললে তাকে পরিষদ থেকে বের করে দিতে পারেন। অথচ সংসদের ভেতরে স্পিকারকে প্রধানমন্ত্রীর এ ধরনের আদেশ নির্দেশ সম্পূর্ণভাবে বেআইনি। শেখ মুজিবের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আরও অনেকেই কথা বলা শুরু করলে বিক্ষুব্ধ গণপরিষদ সদস্যদের শায়েস্তা করবার জন্য শেখ মুজিব ভয়ঙ্কর এক অদ্ভুত আইন তৈরি করেন, যার নাম গণপরিষদ সদস্য পদ বাতিল আদেশ। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে এ ধরনের আইন আজও পর্যন্ত পৃথিবীতে বিরল। এই আইনের মাধ্যমে শেখ মুজিব যখন যাকে ইচ্ছে হয়েছে গণপরিষদ সদস্যের পদ থেকে বহিষ্কার করেছেন। আইনটি পাশের মাত্র 3 মাসের মধ্যে 46 জন এমপিকে বরখাস্ত করেন একনায়ক মুজিব। একের পর এক শেখ মুজিবের স্বৈরতান্ত্রিক আইন পাশের বিরুদ্ধে তৎকালীন তরুণ পার্লামেন্ট মেম্বার ব্যারিস্টার আমিরুল ইসলাম শেখ মুজিবকে বলেন, আপনি একা এ ধরনের আইন তৈরি করতে পারেন না, কোনো আইন তৈরি করতে হলে অবশ্যই আইন পরিষদের অনুমতি নিতে হবে। এতে ক্ষিপ্ত হয়ে মুজিব আমিরুল ইসলামকে বলেন, তুমি একজন অদক্ষ যুবক, তুমি দেশ পরিচালনার কি জ্ঞান রাখো? একই পৃষ্ঠায় বলা হয়েছে, মুজিব জরুরি অবস্থার ভয় দেখিয়ে বলেন, আমি চাইলে 3 বছরের জন্য কোনো কথা হবে না, কোনো সমালোচনা সহ্য করা হবে না, কোনো গণতন্ত্র চলবে না। যে কারণে বইটির 161 নম্বর পৃষ্ঠায় শেখ মুজিবকে মাতাল মদখোর ড্রাইভারের সাথে তুলনা করা হয়েছে। বিখ্যাত ইতিহাসবিদ ব্যারিস্টার আব্দুল হালিম তার বইতে লিখেছেন, মুজিব ছিল প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন নেতা, গণতন্ত্রে অশিক্ষিত মূর্খ নেতা হলো মাতাল ড্রাইভারের মতো। শেখ মুজিবের করুণ পরিণতির জন্য যে আইনটি নিয়ামক হিসাবে ভূমিকা পালন করেছে তা হলো রক্ষী বাহিনী অ্যাক্ট। 1972 সালের 8 ফেব্রুয়ারি ভয়ঙ্কর জাতীয় রক্ষী বাহিনী আইন পাশের মাধ্যমেই সেনাবাহিনীকে খেপিয়ে তুলেছিলেন মুজিব।
Sheikh Mujibur Rahman decided to crush the movement by state apparatus and physical force. So Rakhi Bahini was launched. The Awami League cadres were armed. সেনাবাহিনী যেন তাকে কখনো ক্ষমতা থেকে সরাতে না পারে, সেজন্যই মূলত তিনি সেনাবাহিনীর আদলে এই বাহিনী গড়ে তোলেন, যা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো রাষ্ট্রপ্রধান করেননি। এ প্রসঙ্গে শেখ মুজিবের রাজনৈতিক সহচর মিজানুর রহমান চৌধুরী লিখেছেন, রক্ষী বাহিনীর তত্ত্বাবধানের দায়িত্ব ছিল শেখ মুজিবের রাজনৈতিক সচিব তোফায়েলের উপর, যে কারণে রক্ষী বাহিনীর পোশাক সহ যে কোনো সুযোগ সুবিধা খুব দ্রুত শেখ মুজিবের কাছ থেকে অনুমোদন করানো যেত। কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে তা ছিল সীমিত। সামরিক বাহিনীর প্যাটার্নে রক্ষী বাহিনী গঠন হলেও তাদের কর্তব্য পালনে কিংবা ক্ষমতা প্রয়োগের উৎস হিসেবে সংসদের কোনো আইন ছিল না। এক পর্যায়ে রক্ষী বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের মতো দায়িত্ব দেওয়া হয়, বিশেষ করে জাসদ কিংবা চীনপন্থীদের অর্থাৎ ভারত বিরোধীদের দমন করার জন্য নামানো হয়। কিন্তু এ কাজে গিয়ে তারা যে বাড়াবাড়ি করে তাতে জনগণের কাছে আতঙ্কের এক মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছিল রক্ষী বাহিনী। পাশাপাশি সেনাবাহিনীরও হিংসার পাত্র হয়ে দাঁড়ায়। কেউ কেউ এমন কথাও বলেছে যে এর চেয়ে পাকিস্তান আমলই তো ভালো ছিল। সশস্ত্র রক্ষী বাহিনীর এসব সন্ত্রাসী কার্যকলাপকে প্রতিহত করতেই সশস্ত্র জাসদ গণবাহিনী প্রতিষ্ঠা অনিবার্য হয়ে পড়েছিল। শতভাগ মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গঠিত রক্ষী বাহিনীর অত্যাচারের কারণে ওই সময় ব্যাপক জনপ্রিয় হয়েছিল জাসদ, যার ফলে 1973 সালে নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় জাসদ নামক নতুন ওই রাজনৈতিক দলটি। মানুষের সিভিল রাইট, মানুষের ফান্ডামেন্টাল রাইটস, এগুলি কাঠিল করে দিয়ে মুজিব ক্ষমতা থাকার চেষ্টা করে। শেখ মুজিবের দুঃশাসন আর সন্ত্রাসী রক্ষী বাহিনী নির্যাতনে অতিষ্ঠ হয়ে 1973 সালে নির্বাচনে জাসদকেই ভোট দিয়েছিল মানুষ, কিন্তু শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে ভোট ডাকাতি করে জাসদের জয় ছিনিয়ে নেয়। সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের 51 পৃষ্ঠায় শেখ মুজিবের ভোট চুরির এক অকল্পনীয় বর্ণনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে 1973 সালে নির্বাচনে ভোট গ্রহণ শেষে যখন বেতার টিভিতে ফল ঘোষণা হচ্ছিল, তখন আওয়ামী লীগ যখন দেখল তাদের প্রথম সারির কয়েকজন নেতাই পরাজিত হয়েছে, তখন তাদের মধ্যে আতঙ্ক কাজ করেছিল, যে কারণেই তারা মিডিয়া কুয়ের আশ্রয় নেয়। কেন্দ্রীয় প্রচার কমিটিকে বাদ দিয়ে গণভবনের কন্ট্রোল রুমে ফলাফল প্রচারের দায়িত্ব নিয়ে ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়। আওয়ামী লীগের কতিপয় নেতাকে জোর করে জেতানোর জন্য কয়েকটি কেন্দ্রে হেলিকপ্টার পাঠিয়ে সেখানকার ব্যালট বাক্স ছিনিয়ে এনে নতুন ব্যালট রেখে আসা হয় ভোট কেন্দ্রগুলোতে। সর্ববৃহৎ ভোট পেয়ে আমার বাবা পুরো বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ভোট পেয়ে এমপি হয়েছিল এবং বিবিসি থেকে ডিক্লেয়ার দিয়েছিল। কিন্তু শেখ মুজিব উঠে সহ্য করতে না পারে আমার বাবার বিরুদ্ধে যে দাঁড়াছিল এম সিদ্দিক, ও মাত্র 10,000 ভোট পাইছিল, আমার বাবা পেয়েছিল 90,000 ভোট। তারপরে ওকে ডিক্লেয়ার দিছে, আমার বাবাকে বল প্রয়োগ করে এবং ঘেরাও, ও আমার বাবাকে বাড়ির মধ্যে ঘেরাও রেখে এই কাজটা করা হয়েছিল। ভোট ডাকাতির মতো 1973 সালে নির্বাচনে শেখ মুজিবই প্রথম বিরোধী প্রার্থীকে গুম করার নজিরও স্থাপন করেন। 73 নির্বাচনে শেখ মুজিব 4টি আসনে মনোনয়ন জমা দেন। এর মধ্যে ভোলার জাসদ নেতা ডাক্তার আজারউদ্দিন ছিলেন শেখ মুজিবের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, যে কারণে মুজিব তাকে মনোনয়নপত্র জমার দিনই অপহরণ করে ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। বাংলাদেশের সঠিক যে চিত্র, সেই চিত্রকে আজকে ঢেকে রেখেছে এই সরকার। জাতীয় সমাজতান্ত্রিক দলের মনোনীত প্রার্থীকে অপহরণ করা হয়েছে। আমাদের মনোনীত প্রার্থীদের নমিনেশন সাবমিট করতে দেওয়া হয় নাই। ওই সময় গণকণ্ঠ পত্রিকাটি ব্যাপক জনপ্রিয় এবং সরকারের সমালোচক ছিল, যে কারণে পত্রিকাটির নির্বাহী সম্পাদক আফতাব উদ্দিনকে জোর করে গাড়িতে তুলে চোখ বেঁধে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে কোনো কথা পত্রিকায় লেখা যাবে না শর্তে রাত 9টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়, যে তথ্যটি জাসদের উত্থান পতন অস্থির সময় রাজনীতি বইয়ের 98 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। জাতীয় নির্বাচনের মতো সব নির্বাচনেই ভোট চুরিতে জড়িত ছিল মুজিব ও তার পরিবার। ডাকসু নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের সমর্থিত পরিষদের কাছে মুজিব সমর্থিত পরিষদ পরাজিত হতে পারে এমন খবরে শেখ মুজিবের বখাটে পুত্র শেখ কামাল ডাকসুর ব্যালট বাক্স ছিনতাই করেন। প্রতিপক্ষরা মিছিল নিয়ে বের হলে শেখ কামাল সেখানে অস্ত্র হাতে দাঁড়িয়েছিলেন, যে তথ্যটি বইয়ের 106 নম্বর পাতায় বলা হয়েছে। শেখ কামাল যে রাতে ব্যাংক ডাকাতি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিল, সেদিনও শেখ মুজিব বলেছিলেন শেখ কামালকে তিনি হাসপাতালে দেখতে যাবেন না। কিন্তু ওই সময়ের পুলিশের আইজিপি তার এক ডায়েরিতে উল্লেখ করেছেন 2 দিন পর শেখ মুজিব তাকে ঠিকই হাসপাতালে দেখতে গিয়েছিলেন, যদিও শেখ হাসিনা ইদানিং ব্যাংক ডাকাতির ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবি করে থাকেন। কামালকে তো ব্যাংক ডাকাতি মানালো। আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে সেই প্রচারটা আপনারা দেখেছেন, যে মিথ্যা অপপ্রচার কিভাবে দিয়েছিল। শেখ কামালের এসব সন্ত্রাসী কার্যকলাপকে মুজিব কতটা প্রশ্রয় দিতেন তার বর্ণনা দেওয়া হয়েছে বইটির 106 নম্বর পাতায়। বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি ছিল কলঙ্কজনক একটি দিন। একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সরকার বিরোধী ছাত্র সংগঠন জিতে যাবে, এটা মেনে নেয়ার মতো উদারতাও আওয়ামী লীগ সরকারের ছিল না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন শেখ মুজিব একজন চা সমচা মার্কা উপাচার্য নিয়োগ দিয়েছিলেন, যার নাম অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী। তার কাছে সাধারণ ছাত্ররা ভোট ডাকাতির বিষয়টির বিচার নিয়ে গেলে তিনি কোনো ব্যবস্থা নিতে অপারগতা জানান। এর পুরস্কার হিসেবে কিছুদিনের মধ্যে মুজাফফরকে শেখ মুজিব টেকনোক্রেট মন্ত্রী হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। মুখে বড় বড় কথা বলার ভেতরে দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দেয়া, এটাই ছিল শেখ মুজিব। এভাবেই ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় আসার পর আওয়ামী এমপিরা লাগামহীন দুর্নীতির মাধ্যমে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয়, যে কারণে 1974 সালে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। আপনি রিলিফ পাইছেন? না, রিলিফ দিচ্ছে না বাজি। বড় বড় বাচ্চা খাইয়ে লিছে। আচ্ছা, আপনি কয়দিন আগে ভাত খেয়েছেন? গেছে যে রোজার পরের থেকে বাজি। 3 months she did not see plate of rice. তবে আওয়ামী লীগের লোকেরা তখনও ঠিক এখনকার মন্ত্রীদের মতোই বেহেশতে ছিলেন। বাস্তবে দোজকে থাকা মানুষদেরকে তখনও বেহেশতে আসি বলতে বাধ্য করা হতো। দুর্ভিক্ষ নিয়ে সরকারের সমালোচনা করলেই চলতো তার উপর নির্যাতন। আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ, ভাত দে হারাম জাদা, তা না হলে মানচিত্র খাবো। আলোচিত কবি রফিক আজাদ শেখ মুজিবকে উদ্দেশ্য করে ভাত দে হারামজাদা কবিতাটি পাঠ করলে তাকে জেলে পাঠিয়ে দেন শেখ মুজিব। অন্যান্য দেশের তুলনা করলে আমরা সেই দিক থেকে খুব ভালো অবস্থানে আছি, আমরা তো সুখে আছি, ব্যস্ত আছি বলতে হবে। বর্তমানের হাসিনা সরকারের মতোই মুজিব সরকার দেশের দুর্ভিক্ষ নিয়ে মশকরা করতেন। বিদেশি একজন সাংবাদিক মুজিবকে প্রশ্ন করেছিলেন মানুষ খাবার পাচ্ছেন না। জবাবে মুজিব বলেন, এই সবই গুজব। আমরা ফ্রিতে মানুষকে খাবার দিচ্ছি বলেই মাত্র 27,000 মানুষ মারা গিয়েছে, তা না হলে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারত। It seems that many people, perhaps tens of thousands of people, are simply not getting food in this country. It's not correct. 27,000 people could not even die. 27,000 মানুষ মারা যাওয়াকে শেখ মুজিব কিছুই মনে করেননি, যে কারণে 1974 সালের দুর্ভিক্ষের পর সারা দেশের মানুষ মুজিব সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছিল। শেখ মুজিব তখন বুঝতে পেরেছিলেন দেশে গণতন্ত্র থাকলে বেশি দিন আর ক্ষমতায় থাকা যাবে না, যে কারণে তিনি বলেছিলেন আমাদের যে অবস্থা, আগামী নির্বাচনে আমরা 25-30টির বেশি আসন পাব না, তখন স্বাধীনতা বিরোধীরা আমাদেরকে কচু কাটা করবে। এই উপলব্ধি থেকে শেখ মুজিব জোর করে ক্ষমতায় থাকতে বাকশাল গঠনের পরিকল্পনা হাতে নেন। এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই। এই যে নতুন সিস্টেমে যাচ্ছি আমি, আপনারা আমাকে সমর্থন করেন কিনা? আজীবন ক্ষমতায় থাকার এরকম অগণতান্ত্রিক পরিকল্পনার সাথে আওয়ামী লীগ নেতারাও এক হতে পারেননি, কিন্তু যারাই বাকশালের বিরোধিতা করেছিল তাদের অবস্থা কতটা দুর্বিষহ হয়েছিল তা ওই সময়ের বিভিন্ন রাজনীতিবিদদের বক্তব্যে উঠে এসেছে। Mujib Saab went for Bakshal, which means one leader, one party, one country. মিজানুর রহমান চৌধুরী তার রাজনীতির 3 কাল বইতে লিখেছেন 1975 সালের 21শে জানুয়ারি সংসদীয় দলের শেষ বৈঠকে শেখ মুজিব বাকশালের পক্ষে কে কে আছে তা জানতে চেয়ে সবাইকে হাত তুলতে বলেন। বেশিরভাগ ভয়ে হাত তুলল মিজানুর রহমান চৌধুরী হাত না তুলে বক্তব্য দেওয়ার জন্য উঠে দাঁড়ালে শেখ মুজিব তাকে উচ্চ স্বরে ধমক দিয়ে বলেন, তুই বস, তুই বস। মিজানুর রহমান বসে পড়ার পর তাকে হাত তুলতে বললেও তিনি মুজিবের কথা শোনেননি। এরপর সংসদ থেকে বেরিয়ে বাসায় গিয়ে জানতে পারেন শেখ মুজিব স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আহমেদকে নির্দেশ দিয়েছেন মিজানুর রহমানকে কিছুদিন জেলে আটকে রেখে তার মাথা ঠান্ডা করবার জন্য। বাকশালের মাধ্যমে শেখ মুজিবের শেষ পরিণতি ঘটবে এটা সবার আগে বুঝেছিলেন তাজউদ্দিন আহমেদ। তিনি মুজিবকে বলেছিলেন, মুজিব ভাই, এজন্যই কি আমরা 24 বছর সংগ্রাম করেছিলাম? দেশ যেভাবে চলছে আপনি থাকবেন না, আমরাও থাকবো না। এদেশ চলে যাবে রাজাকার আল বদরদের হাতে। ব্যারিস্টার মইনুল পরিকল্পনা করেছিলেন অন্তত 25 জন এমপিকে যদি গোপনে বাকশালের বিরুদ্ধে দাঁড় করানো যায় তাহলে 4র্থ সংশোধনী পাশ করতে পারবে না। এই পরিকল্পনা শেখ মুজিব জেনে যাবার পর সংসদে ঘোষণা দেন বাকশালের বিরুদ্ধে কোনো এমপি বিরোধিতা করলে তাদেরকে জবাই করে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়ানো হবে। এভাবে ক্ষমতার লোভে সংসদ, সংবিধান, আইন, বিচার, শাসন সবকিছুকেই কুক্ষিগত করে দেশকে এক নরকে পরিণত করেছিল শেখ মুজিব। অনেকে একটি যৌক্তিক প্রশ্ন করে থাকেন, শেখ মুজিব যদি ভালো না হবে তাহলে পাকিস্তানিরা তাকে এতদিন জেলে কেন রেখেছিলেন? লম্বা সময় জেল খাটলে যদি কেউ জাতির পিতা হয়ে যায় তাহলে পিচ্চি হান্নান কাইল্লা মজিদ কিংবা সুইডেন আসলামকেও আওয়ামী লীগের বাপ ডাকা উচিত। কোনো সন্দেহ নেই শেখ মুজিব একজন সাহসী নেতা ছিলেন, যে কারণে বিরোধী দলে থাকাকালীন পাকিস্তানি সরকারের বিরোধিতা করে বারবার তিনি জেলে গিয়েছেন। তার জন্য মানুষের কাছে ভালোবাসার বঙ্গবন্ধু উপাধিও পেয়েছিলেন। কিন্তু সাহস আর সততা এক জিনিস না। পৃথিবীর যত চোর, বাটপার, বদমাই, সন্ত্রাসী আছে তারা সকলেই অবশ্যই সাহসী। শেখ মুজিব সাহস দেখিয়েছিলেন কিন্তু ক্ষমতায় যাবার পর তার সততা দেখাতে পারেননি।
যদিও মুখে তিনি সবসময় সততার বুলি আওড়াতেন। মনে রেখো, শাসন করা তারই সাজে সোহাগ করে যে। তুমি যখন শাসন করবা, সোহাগ করতে শেখো, তাদের দুঃখের দিনে পাশে দাঁড়িয়েও। প্রতিটা রাজনীতিবিদ এরকম মধুর মধুর কথা বলেন। অপ্রিয় হলেও সত্য, এদেশে রাজনীতি মানেই নেতাদের লাভজনক ব্যবসা। প্রতিটা রাজনীতিবিদ বিরোধী দলে থাকাকালীন জনগণের অধিকারের কথা বলে, আবার ক্ষমতায় গেলে চুরি করে, ঠিক যেমনটা বিএনপির অনেক নেতা করে দলকে ডুবিয়েছে। এখনো বিএনপির অনেকেই অপেক্ষায় আছেন দল ক্ষমতায় এলে আবারও আল্লাহর নাম নিয়ে চুরি শুরু হবে, কিন্তু এখন তারাই আবার আওয়ামী লীগের চুরির বিরুদ্ধে কথা বলে। এটার নামে রাজনীতি, সাহিত্যের ভাষায় যাকে বলা হয় সুযোগ না পেয়ে ভদ্র। শেখ মুজিবও যতদিন ক্ষমতা না পেয়েছেন ততদিন সৎ ছিলেন, মানুষের অধিকার নিয়ে কথা বলতেন, কিন্তু ক্ষমতা পেয়েই হয়ে যান বেয়াদব, দুর্নীতিবাজ, স্বৈরশাসক। কাউকে সম্মান করতেন না মুজিব, তার চেয়ে বয়সে বড় মানুষদেরকেও তিনি তুই করে ডাকতেন। ক্ষমতা তাকে এতটা অহংকারী করে তুলেছিল যে বিদেশি গণমাধ্যমের সামনেই কলকিতে সুখ টান দিতেন। এভাবেই প্রধানমন্ত্রীর পদটিকে তিনি কলঙ্কিত করেছিলেন। এসব কারণে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে শোকাতুর জাতি শেখ মুজিবের মৃত্যুর পর কোনো প্রতিক্রিয়া দেখায়নি। সারা দেশে এখন লক্ষ লক্ষ কোটি কোটি মুজিব ভক্তদের মধ্যে সেদিন 10 জন মানুষও কর্নেল ফারুকের খালি ট্যাঙ্কের সামনে গিয়ে দাঁড়ানোর সাহস পায়নি। উল্টো ঢাকা শহর সহ সারা দেশে সেদিন তারা মিষ্টি বিতরণ করে খেয়েছিল। এত বড় সংগঠন, এত সমর্থক, এত লোক, কত স্লোগান, একটি মানুষ ছিল না সাহস করে এগিয়ে আসা, একটি মানুষ ছিল না প্রতিবাদ করার। কেন করতে পারে? 73-এর হেলিকপ্টারে ভোট চুরি, জাসদের 30,000 কর্মী খুন, 74-এর দুর্ভিক্ষে রিলিফ চুরি করে সারা দেশে 4.5 লাখ মানুষকে হত্যা করেছিল শেখ মুজিব। জাসদের 10,000 কর্মীকে জেলে রাখে, মোশাররফ হোসেনকে হত্যা করে, সিরাজ শিকদারকে হত্যা করে, ফ্যাসিবাদী কায়দায় খবর কাগজ বন্ধ করে দিয়ে, কণ্ঠরোধ করে দিয়ে, মৌলিক অধিকার এবং মানুষের ফান্ডামেন্টাল রাইটস এগুলি কাটিল করে দিয়ে মুজিব ক্ষমতা থাকার চেষ্টা করে। এরপর 75-এর বাকশাল সহ সব ধরনের দুঃশাসনের জবাব বাঙালি জাতি 15ই আগস্টের দিনই দিয়েছিল। Mujib's political death was on that day on which he formed this one-party Baksha. যে অবস্থা শুরু হয়েছিল, মুজিব আর 2 বছর দেশ চালালে দেশের আইন শৃঙ্খলা বাহিনী বলে কিছুই থাকতো না। সেনাবাহিনী, পুলিশ কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সংবিধান সংশোধন করে রক্ষী বাহিনীকে দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল। ঠিক এখন ছাত্রলীগ, যুবলীগ যেভাবে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে, বর্তমানের চেয়ে ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছিল তৎকালীন রক্ষী বাহিনী। রক্ষী বাহিনী was launched. The Awami League cadres were armed and the opposition political movement were harassed, offices burned down, arrested, killed. পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে কোনো যুবতী মেয়ে তাদের ঘরে রাতে ঘুমাতে পারতেন না, তাদেরকে বাড়ির পাশে গোপন গর্তে লুকিয়ে থাকতে হতো। 72-75-এর শাসনামলে কোন যুবতী মেয়েকে নিয়ে মা তার মেয়েকে রাতের বেলা নিজের ঘরে থাকতে পারতো না, মুজিব বাহিনীর তাণ্ডবের অত্যাচারের অতিষ্ঠ হওয়ার কারণে। যে কারণে মুজিব সহ তার পুরো পরিবারের মৃত্যুতে দেশের মানুষ কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি। লাশগুলি তো পড়েছিল 15ই আগস্ট থেকে 16ই আগস্ট, ওই লাশ পড়েছিল। কোথায় ছিল সে মানুষগুলি? শাহরিয়ার কবির, মতিয়া চৌধুরী, হাসানুল হক ইনুর মতো আজকে যারা মুজিবের পক্ষে কথা বলছে, তারা একসময় শেখ মুজিবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। শাহরিয়ার কবিরের আগের লেখা বইগুলো পড়লেই এর প্রমাণ পাবেন। হাসিনা ক্ষমতা হারালে এরাই আবার আগের চরিত্রে ফিরে যাবে, এটা সুনিশ্চিত। Sheikh Mujibur Rahman could not deal with the political movement in a democratic way. বাংলাদেশের মানুষ মুজিবের 1972 থেকে 75 সালের দুঃশাসনের জবাব 75-এর 15ই আগস্টে দিয়েছিল। 2008 সাল থেকে এ পর্যন্ত শেখ হাসিনার যত অপকর্মের জবাবও একদিন কড়ায় গন্ডায় বাংলাদেশের মানুষ বুঝিয়ে দেবে। শেখ মুজিবের মৃত্যুর পর আওয়ামী লীগের স্পিকার আব্দুল মালিক উকিল যেভাবে বলেছিল দেশ ফেরাউন মুক্ত হয়েছে, ঠিক একইভাবে শেখ হাসিনার পতনে বাংলাদেশের মানুষ আবারও বলে উঠবে দেশ লেডি ফেরাউন মুক্ত হলো। জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও। আল্লাহ বঙ্গবন্ধুকে আপনারা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয়। আমরা সবাই সেই দিনের অপেক্ষায়। আল্লাহ হাফেজ।